সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত 2025 সালের নতুন বই থেকে আজকে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা প্রথম অধ্যায় অনুশীলনে আগ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে সেটা আলোচনা করব। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা কেমন হয়, ভগ্নাংশ কেমন হয় সেই বিষয় নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। চলো শুরু করি। আর অবশ্যই ভিডিওটা দেখতে হবে, কারণ তোমাদের যেহেতু এমসিকিউ আসে অবশ্যই রিডিং পড়তে হবে। দেন কিছু উদাহরণ থাকবে সেগুলো তোমাদের দেখতে হবে। তার সাথে এমসিকিউ, সৃজনশীল, তার সাথে শর্ট প্রশ্ন থাকবে। এই জন্য খুব ভালো করে বেসিক বিষয়গুলো সর্বপ্রথম জানতে হবে। অঙ্ক করার পূর্বে অবশ্যই বেসিক যে বিষয়গুলো আছে জানতে হবে। তো মানব সভ্যতার শুরুতেই মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটাতে গিয়ে গণনার প্রয়োজন অনুভব করে। তো গণনা বিষয়ে আমরা একটু আলোচনা করি। গণনা বলতে কোনো কিছু গুণাকে, যেটাকে ইংলিশে বলে কাউন্ট করা। তো গণনা বা গুণা যদি না পারি তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো না। প্রথম অবস্থায় তো এই বিষয়টা জানার আগে তো আমরা স্বাভাবিক সংখ্যা আর ভগ্নাংশ বিষয় নিয়ে একটু আলোচনা করি। স্বাভাবিক সংখ্যা এমন সংখ্যাকে বোঝানো হয় তার ভিতরে কি থাকবে, ধারাবাহিকতা থাকবে এবং ক্রম থাকবে। তার সাথে স্বাভাবিক সংখ্যা বলতে মনে করে একের পর হওয়ার কথাকে তো 2, 2 এর পর কত 3 না হোক 4 হোক, 4 এর পরে 7 হোক, 7 এর পরে 8 হোক। তো দেখো ছোট থেকে বড় হতে হতে যাচ্ছে, তো এইগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। মানে পর্যায়ক্রমে 1 এর পর 2, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5, 5 এর পর 6 এভাবে যদি হয় স্বাভাবিক সংখ্যা। এখন 9 এর পরে যদি আমি 3 দিয়ে দিই, আবার 9 এর পরে 3 এর পরে যদি আবার 5 দিই, আবার যদি 10 দিই, তাহলে এটা স্বাভাবিক হবে না। কারণ ছোট থেকে বড় হতে হতে যায়, সিলভারটা আবার ছোট হইলো, তার চেয়ে আবার বড় হইলো, আবার বড় হইলো, এরকম যদি হয় সেটা স্বাভাবিক সংখ্যা হবে না। ঠিক আছে? তাহলে স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়, যেটা পরপর থাকবে, ধারাবাহিক থাকবে, পর্যায়ক্রম থাকবে, সেটাকে বলে স্বাভাবিক সংখ্যা। তো ভগ্নাংশ বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। ভগ্নাংশ কেমন হয় অবশ্যই জানতে হবে। ভগ্নাংশের সংখ্যা কি? ভগ্নাংশ বলতে কি বোঝায় সেটা দেখো। প্রধানত ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা হয়েছে। ভগ্নাংশ কত প্রকার? 2 প্রকার। অবশ্যই জানতে হবে ভগ্নাংশ কত প্রকার, কি কি। ভগ্নাংশ প্রধানত 2 প্রকার: সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ। এই সাধারণ ভগ্নাংশ বলতে কি বোঝায় একটু দেখে নাও। সাধারণ ভগ্নাংশ বলতে যখনই আমরা ভগ্নাংশ পাবো, ভগ্নাংশ সবসময় থাকে লব আর কি হর। ভগ্নাংশ কাকে বলে সেটা জানো? ভগ্নাংশ বলা হয় ভাগের অংশকে বলে ভগ্নাংশ। লব বাই হর, বাই মানে ভাগ, ওপরে লব থাকতে হবে, নিচে হর থাকলে সেটা ভগ্নাংশ হবে। তো ভগ্নাংশ 2 প্রকার, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশের ভিতরে কি কি আছে একটু ভালো করে শোনো। সাধারণ ভগ্নাংশ বলতে যেটা ভাগ করার পরে কোনো দশমিক থাকবে না সেটা। মন করো 8/2, ওপরেরটা লব নিচেরটা হর। 2 দিয়ে যদি 8কে ভাগ করি আমরা কত পাই? 4। তাহলে এইটা হয়ে যাচ্ছে সাধারণ ভগ্নাংশ, কারণ ভাগ করার পর দশমিক আসছে না, এই জন্য সাধারণ ভগ্নাংশ বলা হয়। এবার আরেকটা বিষয় দেখো যে দশমিক ভগ্নাংশ কেমন হবে। তাহলে এটা আমরা 4টাকে কি ধরবো? স্বাভাবিক ভগ্নাংশ। কারণ 8কে যদি 2 দিয়ে ভাগ করি কত? 4। লব আর হর থাকাই লাগবে। মনে করো আছে 5, বাই দিলাম 2। 2 দিয়ে যদি 5কে আমরা ভাগ করি অবশ্যই দেখো 2 দশমিক কত আসে? 5 আসে। তাহলে সে অনুযায়ী আমরা কি করব? এটাকে বলতে পারবো কি? দশমিক ভগ্নাংশ। তাহলে এটা দশমিক ভগ্নাংশ বোঝায় আর এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ বোঝায়। তাহলে দশমিক সাধারণ বুঝলে, ভগ্নাংশ আর ভগ্নাংশ হতে হলে কি থাকতে হবে? লব আর হর থাকতে হবে। এবার সাধারণ ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করে? টোটাল সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র। তাহলে প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ বলতে কি বোঝায়? প্রকৃত ভগ্নাংশ বলতে কি একটু ভালো করে মন দিয়ে দেখো। প্রকৃত ভগ্নাংশ চেনার উপায়, লব সবসময় লব কি হতে হবে? ছোট। লবটা যদি ছোট হয় আর নিচের হর বড় হয় সেটা প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে লব হতে হবে ছোট আর হর হতে হবে বড়, তাহলে সেটা হবে প্রকৃত ভগ্নাংশ। যেমন 7 বাই কত? 10। তাহলে দেখো 7 হচ্ছে লব হয়েছে ছোট, আর 10 দেখো বড় হর, এটা হচ্ছে হর বড়,
আর লব হচ্ছে ছোট। যখন ওই উপরেরটা ছোট আর নিচেরটা যদি বড় হয় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হয়। আর অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম হচ্ছে লব সবসময় কি হতে হবে, লব সবসময় বড় আর হর হতে হবে সবসময় কি বলে দিন, ছোট। হর যদি ছোট হয় আর লব যদি বড় হয় সেটা হচ্ছে অপ্রকৃত। দেখো এটা উদাহরণ দেখো, এখানে দেখো 9 হচ্ছে বড় আর হর হচ্ছে মনে করো ছোট, তাহলে 9/7 এটা কি ভগ্নাংশ বুঝবো আমরা, অপ্রকৃত ভগ্নাংশ। কারণ লব হতে হবে বড়, উপরেরটা হতে হবে বড়, হর হতে হবে ছোট, নিচেরটা হতে হবে ছোট, তখনই হবে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ চিনার উপায় হচ্ছে সেম এরকম, প্রকৃতির সাথে যদি পূর্ণ সংখ্যা দিই, প্রথমে বসবে কি আমাদের পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা সবাই চেনো, পূর্ণ সংখ্যা, প্রথমে বসবে পূর্ণ সংখ্যা, তারপরে দেব লবটা কি হতে হবে, লব হতে হবে ছোট, আর অবশ্যই হর কি হতে হবে, হর হতে হবে বড়। হর যদি বড় হয়, লব হচ্ছে ছোট, হর বড় এবং তার আগে পূর্ণ সংখ্যা হতে হবে, সেটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ চেনার উপায়, যেমন 7 পূর্ণ কত দেব, 7 পূর্ণ 3-এর 15 দিলাম। দেখো পূর্ণ সংখ্যা রয়েছে, তার সাথে কি আছে, লব রয়েছে ছোট, হর রয়েছে বড়, তাহলে এটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ। ভগ্নাংশ বিষয়ে তোমাদের আইডিয়া এসেছে এবং স্বাভাবিক সংখ্যা বিষয়ে আইডিয়া এসেছে। এবার আমরা রিডিং গুলো পড়ি। বিভিন্ন প্রতীক, প্রথম অবস্থায় বিভিন্ন প্রতীক, প্রতীক চেনো, প্রতীক বলতে যে প্লাস, মাইনাস, গুণ, ভাগ, সমান চিহ্ন, অনেক কিছু আছে, স্মলার দেন, গ্রেটার দেন, কোণ চিহ্ন, অনেক যে চিহ্ন আছে, এটাকে বলা হয় নট ইকুয়াল, এটাকে বলে লম্ব, এইগুলোকে বলা হয় প্রতীক। সমান আকারে একই প্রকার বস্তু বা কাঠি এবং মাটিতে বা পাথরে দাগ দিয়ে প্রাণী বা বস্তুর হিসেব রাখা হতো। কিন্তু সভ্যতার বিকাশের সাথে সাথে বেশি সংখ্যক প্রাণী বা দ্রব্যের হিসাব রাখার জন্য অন্য ধরনের প্রতীকের প্রয়োজন দেখা দেয়। সেখান থেকে গণনারুর জন্ম হয় এবং ক্রমান্বয়ে সৃষ্টি হয় এখানকার ব্যবহৃত সংখ্যার প্রতীকের। অধ্যায় শেষে পরীক্ষার্থীদের যা যা করতে পারবে এখানে সবকিছু দিয়ে দিয়েছে। এখানে কি কি বিষয় করতে পারবে, সে বিষয় স্বাভাবিক সংখ্যার অঙ্ক প্রদান করতে পারবে, দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্ক প্রদান করে পড়তে পারবে, মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা সহ মৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারবে, বিভাজ্যতা ব্যাখ্যা করতে পারবে, 2, 3, 4, 5, 9 দ্বারা বিভাজ্যতা যাচাই করতে পারবে, সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের গসাগু লসাগু নির্ণয় করতে পারবে, সাধারণ ভগ্নাংশ কেমন আর দশমিক ভগ্নাংশ কেমন সেটাও শিখিয়ে দিলাম, সরলীকরণ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। অঙ্ক পতন বলতে কি বোঝায় আমরা একটু দেখি। অঙ্ক পতন, অঙ্ক পাতন, পাটিগণিতের 10টি প্রতীক দ্বারা সব সংখ্যায় প্রকাশ করা যায়। আমি একটা কথা বলি, গণিত দুই প্রকার, একটা হচ্ছে বীজগণিত আর একটা হচ্ছে পাটিগণিত। বীজগণিত বলতে হচ্ছে ইংলিশে থাকবে আর পাটিগণিত হলে এরকম বাংলায় থাকবে। তাহলে পাটিগণিতের 10টি প্রতীক দ্বারা সংখ্যা প্রকাশ করা যায়। এখানে একটা প্রশ্ন, পাটিগণিতে কয়টি প্রতীক দ্বারা সংখ্যা প্রকাশ করা যায়? 10টি প্রতীক দ্বারা। কয়টি প্রতীক? 10টি। এটাই ইম্পর্টেন্স একটা কোশ্চেন। এই প্রতীকগুলো হলো 0 থেকে 9 পর্যন্ত, তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। তার মানে 0 থেকে 9 পর্যন্ত হলে এগুলোকে পাটিগণিতের প্রতীক বলা হয়। এগুলোকে অঙ্ক বলা হয়। কেন অঙ্ক বলা হয়? কারণ 0 থেকে 9 পর্যন্ত একা একা যদি থাকে সেইগুলোকে বলে অঙ্ক। আবার এইগুলো যদি একের বেশি থাকে, একটা করে থাকলে অঙ্ক, একের বেশি থাকলে সেইগুলোকে বলা হয় সংখ্যা। আবার এগুলোকে সংখ্যা বলে, তবে নিয়ম হচ্ছে এটা 22। এটা কত? অঙ্ক বলবো না, কারণ সংখ্যা। একের অধিক রয়েছে অঙ্ক, একের অধিক যদি অঙ্ক থাকে সেগুলোকে বলা হয় সংখ্যা। শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা, শূন্য বাদে। তাহলে 1 থেকে 9 পর্যন্ত এইগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক সংখ্যা। কারণ দেখো সিরিয়ালে পর্যায়ক্রমে 1-এর পর 2, 2-এর পর 3, 3-এর পর 4, 5-এর পর 6, 6-এর পর 7, 8-এর পর 9 এভাবে রয়েছে, এই জন্য এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এদের মধ্যে প্রথম 9টি প্রতীককে সার্থক অঙ্ক বলে। তাহলে সার্থক অঙ্ক কয়টিকে বলে? 9টিকে। 9টি হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, মানে 1 থেকে 9 পর্যন্ত হলে সেটাকে বলে সার্থক অঙ্ক। তাহলে সার্থক অঙ্ক কয়টি রয়েছে? 9টি। 1 থেকে 9 পর্যন্তকে বলে সার্থক অঙ্ক। শেষেরটি শূন্য বলা হয়।
দেখো সংখ্যাগুলো স্বকীয় বা নিজস্ব মান যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ও 0। 9 অপেক্ষা বড় সব সংখ্যায় 2 বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসে লেখা হয়। 9 চেয়ে বড়। দেখো 9 অপেক্ষা যে বড় সংখ্যা রয়েছে সবগুলোকে বলবো সংখ্যা। 9 এর পর যদি আমরা দিই তাহলে কত হয় 10, তারপর কত হয় 11, তারপরে 12। এইগুলোকে সবসময় বলবো আমরা সংখ্যা, কারণ একের অধিক যদি অঙ্ক থাকে সেইগুলোকে বলা হয় সংখ্যা। অঙ্কর সংখ্যা চিনতে পেরেছো? এবার দেখো কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে, কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। একটু বলি, সংখ্যা রয়েছে কত? 350। এইগুলোকে যদি আমি 3 শূন্য এইগুলোর 5 শূন্য এইভাবে দিই, 3, 5, 0, এইভাবে যদি আমরা আলাদা করে দিই তাহলে এটা হচ্ছে 3, 5, 0 আলাদা। আর যদি এইভাবে লিখি তাহলে কত হয় 350। তো এই 350 যখন আলাদা করবে সেইটাকে বলা হয় অঙ্ক পাতন। দেখো কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখা, এগুলো সংখ্যা যখন আমি আলাদা লিখছি সেটা হয়ে যাচ্ছে কি বলে দিন অঙ্ক। আর অঙ্ক হলে সেটা দেখো বুঝলে আছে কোনো সংখ্যা, এটা সংখ্যা অঙ্ক দ্বারা লেখা, অঙ্কর মাধ্যমে লিখলাম এই জন্য এটাকে বলে অঙ্ক পাতন বলে। এটা অবশ্যই দেখবা অনেক ভেরি ইম্পর্টেন্স, অনেক ইম্পর্টেন্ট, ভেরি। অঙ্ক পাতনে 10টি প্রতীক ব্যবহার করে। তাহলে অঙ্ক পাতনে কয়টি প্রতীক ব্যবহার করা হয়? 10টি। 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক ব্যবহার করা হয়। এটা দেখে রাখবা। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। 10 ভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে কি বলা হয়? দশমিক বা 10 গুণোত্তর রীতি বলা হয়। এটা দেখে রাখবা। এই রীতিতে কয়েকটি অঙ্ক পাশাপাশি বসিয়ে সংখ্যা লিখলে এর সর্বাপেক্ষা ডান দিকের অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। ডান দিকে 2 পৃষ্ঠাটা দেখি। থেকে দ্বিতীয় অঙ্কটির সক্রিয় মানের 10 গুণ অর্থাৎ তত দশক প্রকাশ করে। তৃতীয় অঙ্কটি দ্বিতীয় স্থানে মানের 10 গুণ বা স্বকীয় মানের শতগুণ তত শতক প্রকাশ করে। যেমন 33 যদি লিখি তার মানে আমরা কত দিই 10 গুণ 3, 3 বার গুণ করছি, 3 10 গুণ করে পাচ্ছে, তার সাথে যোগ করবে কত 3। তাহলে এটা 3 দশক গুণ করছে, 3 দশক মানে 3 10 গুণ করছে, তার সাথে যোগ 3 করে দিচ্ছে, হয়ে যাচ্ছে 33। এইটা বোঝানো হয়েছে। এরূপ কোনো অঙ্ক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তরোত্তর 10 গুণ করে বৃদ্ধি পায়। হ্যাঁ, 40 থেকে যদি আমরা 50-এ যাই তাহলে কত হয় 10 গুণ বাড়ে যাচ্ছে। 5 এর সাথে যদি 10 গুণ করি তাহলে 5 10 50 10 গুণ বাড়ছে। আবার 6 এর সাথে যদি 10 গুণ করি তাহলে 6 10 60 হচ্ছে, সেটাও বোঝানো হয়েছে এখানে। লক্ষ্য করি যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান তার অবস্থানের উপর নির্ভর করে। তাহলে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান কিসের উপর নির্ভর করে? তার অবস্থানের উপর নির্ভর করে। সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করা হয় তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। তাহলে একটা সংজ্ঞা দিয়েছে, সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করা হয় তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়। স্থানীয় মান বলা হয়। যেমন 333 সংখ্যাটির সর্বডানের 3 এর স্থানীয় মান 3। এই 3 এর স্থানীয় মান 3। ডান দিক থেকে দ্বিতীয়, তৃতীয় স্থানে 3 এর স্থানীয় মান যথাক্রমে প্রথমে দেব 30, তারপরে এটা দেব 300। এটা বোঝানো হয়েছে। মন করো কথার কথা দিলাম হচ্ছে 725। এই 5 এর স্থানীয় মান কত দেব? আমরা 5ই দেব। 2 এর স্থানীয় মান কত দেব? 2 দিয়ে আমরা শূন্য দেব। দশক হচ্ছে 2 গুণ, শতক হলে 3 10 গুণ, তাহলে 7 এর সাথে 10 গুণ করলে কত হয় 70। 70 তো এই যে এমন, বুঝতে পেরেছ? তাহলে দেখা যাচ্ছে একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানের মানেরও পরিবর্তন নেই, কিন্তু তার নিজস্ব বা সক্রিয় মান একই থাকে। দেখো 333 প্রথমে 3 দিয়ে 100কে গুণ, আছে সমান 100 গুণ, তারপর 33 দশক 3 এর সাথে 10 গুণ, তারপরে 3 যোগ। দেশীয় সংখ্যা পঠন রীতি। আমরা পূর্ববর্তী শ্রেণীতে দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি।
এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যথাক্রমে একক, দশক ও শতক প্রকাশ করে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম স্থানকে যথাক্রমে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বলা হয়। হাজার শিখব, অযুত শিখব, লক্ষ শিখব, নিযুত, কোটি বলা হয়। লক্ষ, হাজার, শতক, একক। তো প্রথম সংখ্যাটিকে আমরা কথা বলবো একক। মন করে লিখলাম 3, 4, 5, 7, 8। তাহলে কয়টা সংখ্যা লিখেছে দেখো, 8, 3, 4, 5, 7, 9, 7, 2। এখন একটু তোমাদেরকে বলি একক। একক মানে একটা সংখ্যাকে বলা হয় একক। তাহলে এটাকে আমরা কি বলবো? একক। 2 কে ধরবো একক। দশক মানে দ্বিতীয়। দ্বিতীয় সংখ্যাটিকে আমরা কি বলবো? দশক। দশক 72। দশক মানে 2। দুটা সংখ্যা হবে। শতক বললে 3। তৃতীয়। তৃতীয় বলতে এই পর্যন্ত আমরা কি বলবো? শতক। এখন 972 হইল। এবার হাজার। আর কি আছে? অযুত। হাজারে হয় 4 সংখ্যায়। 4 সংখ্যায় এই পর্যন্ত হাজার হয়েছে। তাহলে 7972। এবার হাজারের সাথে আমরা যদি আরেকটা সংখ্যা যুক্ত করি তাহলে অযুত হয়। আর অযুতের ক্ষেত্রে আমরা দুইটা সংখ্যা মিলে কি ধরবো? দুইটা সংখ্যা মিলে আমরা হাজার ধরবো। তাহলে এখানে এটা হচ্ছে অযুত। তাহলে এটাকে আমরা কি ধরবো? অযুত হলে হাজার ধরবো। তাহলে দুইটা মিলে হাজার। তাহলে 5 আর 7 মিলে হাজার ধরে 57,972 হইল। এবার লক্ষ। 6 সংখ্যা হলে লক্ষ। তাহলে 4 যদি ধরি এটাকে লক্ষ বলি, তাহলে 4,57,972 এটা হইল। এবার নিযুত যদি ধরি অবশ্যই তোমার হতে হবে কত? 7 সংখ্যায়। তো এটা কত? 34। তাহলে আমরা দুইটা মিলে লক্ষ ধরবো, দুইটা মিলে হাজার ধরবো। 34,57,972। এবার কোটি ধরবো। তাহলে কোটি হচ্ছে 8 সংখ্যায় কোটি হয়। তাহলে কয় সংখ্যায় কোটি হয়? 8 সংখ্যায়। মনে রাখবা। অষ্টম সংখ্যায় কোটি হয়। তাহলে কি বলবো? 8 কোটি 34,57,972। একক হলে একটা সংখ্যা একক, দুইটা সংখ্যায় কথা হয় দশক, তিনটা সংখ্যা হয় শতক, 4টা হয় হাজার, 5টা হয় অযুত। তো 5টা অযুত বললে আমরা দুইটা মিলে হাজার ধরবো। 6টা সংখ্যায় লক্ষ হয়, 7টা সংখ্যা হয় নিযুত। তো 7টা সংখ্যা ধরে যদি আমরা করি, দুইটা মিলে করি, তাহলে সেটাকে লক্ষ বলতে পারবো। 8টা হলে কোটি। এই বিষয়টা অবশ্যই জানতে হবে, অনেকে পড়তে পারে না। এককের ঘরের অঙ্কগুলো কথায় লেখা বা পড়া হয় 1, 2, 3, 4 ইত্যাদি। কিছু 2 অঙ্কের সংখ্যাগুলো বিশেষ বিশেষ নাম রয়েছে, যেমন 25, 28, 71 পড়া হয় যথাক্রমে 25, 38, 71। শতকের ঘরের 1, 2, 3 ইত্যাদি অঙ্কগুলোকে যথাক্রমে 100, 200, 300 ইত্যাদি পড়ায়। দশকের ঘরে এইভাবে, শতকের ঘরে এইভাবে, হাজারের ঘরে অঙ্কগুলো শতকের ঘরের মতোই পড়তে হয়, যেমন 5000, 7000। অযুতের ঘরে অঙ্ক অযুত হিসেবে পড়া হয় না। অযুত ও হাজার ঘর মিলিয়ে যত হাজার হয় তত হাজার পড়া হয়। ওই যে যেমন বুঝালাম, অযুত পড়া হয় না, হাজারে পড়া হয়। অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 5 থাকলে 2 ঘরে অঙ্ক মিলিয়ে 75,000 পড়তে হয়। এই 2 ঘরেরটা মিলে পড়তে হয়। দেখো 7, 2, 3। তাহলে এটা পড়বে কত? অযুত 5,000, আমার 7 অযুত বলবো, 7 অযুত 5,723 না, এটাকে আমরা দুইটা মিলে হাজার ধরে নেব, 75,723। এবার যদি আমরা দুইটা মিলে যদি লক্ষ ধরি, তাহলে হয়ে যাবে 43,75,723 এইভাবে পড়তে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। If you love this video, please subscribe my channel, like, comment, share, hit the bell icon for getting next video. So everyone take care, love you, Allah Hafiz, bye bye.